অগাধ ভালোবাসা ষষ্ঠ পর্ব। নির্জন মাঝ রাস্তায় বাজে ৯টা ১০টা। ৩ থেকে ৪ বার চাবি ঘুরিয়েও গাড়ি স্টার্ট দিতে ব্যর্থ তিহান। খুব সম্ভবত টায়ার পাংচার হয়ে গেছে। মেজাজ বিগড়ে গেল তিহানের। রাগের চোটে হাত বাড়ি দিতে যেয়েও থেমে গেল সে। পাশের সিটে ঘুমিয়ে আছে তোহা। আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তোহার রেশমি কালো চুলগুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে বারবার। প্রচণ্ড জামে প্রায় ১ ঘন্টা আটকে থেকে বহু কষ্টে গাড়ি ঘুরিয়ে উল্টো রাস্তায় এসেছে তিহান। এদিকটায় জ্যাম নেই, তবে মানুষজনও নেই। নীরব পরিবেশ, তবে জ্যামের মধ্যে বসে থাকলে আজ আর বাড়ি ফিরা লাগতো না। এখানে এসেও বাধল বিপত্তি। মাঝপথে টায়ারটা পাংচার হয়ে গেল। তখন জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে তুহা। তিহানও আর ডাক দেয়নি। একবার ঘড়িতে সময়টা দেখে নিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলল তিহান। বের হওয়ার জন্যই গেট খুলতেই তোহা ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছেন? তিহান তাকালো। একটু থেমে তোহার মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই ঘুমা। তিহানের কথায় চোখ পিটপিট করে তাকালো তোহা। আশেপাশে তাকিয়ে নড়ে চড়ে বসে হাত বাড়িয়ে তেহানের কবজি ধরে আটকে বলল, আমি ঘুমাবো আর আপনি আমাকে এইখানে একা রেখে চলে যাবেন? পাগল নাকি তুই টিহু? টায়ার ফেটে গেছে, নতুন টায়ার লাগাতে হবে। সেজন্যই যাচ্ছি। তোকে একা রেখে চলে যাব কেন? ঝাঁঝালো কণ্ঠে বলল তিহান। তিহানের কথায় বোকা বনে গেল তোহা। ঘুমের ঘোরে কি বলেছে নিজেই বোঝেনি। আমতা আমতা করছে। বলল, ও আচ্ছা, আমি ভাবলাম। তোর কিছু ভাবা লাগবে না, চুপচাপ ঘুমিয়ে থাক, আমি আসছি বলে হাতের দিকে তাকাতেই তিহানের হাতটা ছেড়ে দিল তোহা। চুলগুলো কানের পিছে গুজে নিয়ে শাড়ির আঁচল ঠিক করে বসল। তিহানের একটু হেসে বেরিয়ে গাড়ির দরজা আটকে দিল। পেছন থেকে একটা টায়ার আর কিছু যন্ত্রপাতি বের করে নিয়ে রাস্তায় এক হাঁটু গেড়ে বসতেই বুঝল তার পাশে এসে দাঁড়িয়েছে তোহা। টায়ার খুলতে খুলতে বলল, নামলি কেন? ঘুমাতে বললাম না? আর ঘুম আসবে না বলে তিহানের কাঁধে এক হাত রেখে একটু ঝুঁকে গেল তোহা। খোলা চুলগুলো তিহানের গালে ঝাপটে পড়তেই তিহান কাজ করতে করতে সন্ধিয়ান কণ্ঠে বলল, কি দেখিস? আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিষণ্ণ কণ্ঠে বলল, আপনি পারবেন? কষ্ট হবে না? মিস্ত্রি ডেকে নিতেন। বেকুবের মতো কথা বলিস কেন তিহু? এখানে মিস্ত্রি কোথায় পাবো? আর এটা এমনও কিছু না, ১০-২০ মিনিটেই হয়ে যাবে, মাথা ঘামাস না। তার থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো তোহা। তিহানের উরুর উপর ঠেকানো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখা ফোনটা বারবার পড়ে যাচ্ছে। অন্ধকারে দেখতে বেশ অসুবিধা হচ্ছে তিহানের। হাতে ময়লা লেগে গেছে বিধায় ফোনটা বারবার তুলে সোজা করতে পারছে না তিহান। মুখ দিয়ে বিরক্তি সূচক ধুর শব্দটা বের হতেই তোহা ফোনটা নিজের হাতে নিয়ে সুন্দর মতো ধরে দাঁড়াতেই মাথা নিচু করে নিঃশব্দে হেসে ফেলল তিহান। মেয়েটার যে তার কষ্ট করাটা সহ্য হয় না সে জানে, তবে কখনো কিছু বলে না। মুহূর্তেই ভাবভঙ্গি স্বাভাবিক করে মাথা তুলে বাম হাতটা তোহার দিকে এগিয়ে দিতে দিতে বলল, ঘড়িটা খোলতো টিহু, ময়লা হয়ে যাচ্ছে। চুপচাপ লাইটটা গাড়ির উপর রেখে এক হাতের উপর তিহানের হাত নিয়ে আরেক হাতটা দিয়ে ঘড়িটা খুলে সেটা হাতের মুঠোয় নিল। পুনরায় লাইটটা ধরে ঘড়িতে চোখ পড়তেই আটকে ওঠে সে। এক প্রকার চিল্লিয়ে বলে, তিহান ভাই, ৯:৩০ বেশি বাজে। খালুকে ফোন দিয়ে বলেছি আমি, ফিরতে একটু দেরি হবে। সমস্যা নেই, চিল্লাচিল্লি করিস না। বেশ কিছু সময় সব নীরব। গাড়ি চলাচল নেই এখানে। মাঝে মধ্যে ২-১টা রিকশা পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। পেছনের ঝাড় থেকে গাছ নড়া শব্দ হতেই জমে যায় তোহা। ফাঁকা ঢোক গিলে তিহানের গা ঘেঁষে দাঁড়িয়ে তার কাঁধে আলতো করে হাত রাখতেই ঝোর থেকে একটা কমলা লাল রঙের কুকুর বেরিয়ে ঘাউ ঘাউ করতেই চিৎকার করে ওঠে তোহা। তিহানের কাঁধে নখগুলো প্রায় দাবিয়ে দিয়ে বলল, তিহান ভাই, কুকুর। কুকুরটা নিজেই যেন তোহার চিৎকারে ভয় পেয়ে যায়। কয়েক কদম দূরে দৌড়ে দূরত্ব নিয়ে দাঁড়ায়। তোহার দিকে তাকিয়ে লেজ নাড়তে থাকে অনবরত। তিহান ফুঁসে উঠে টায়ারটা লাগিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে সাদা পাঞ্জাবিতে ময়লা হাতটা মোছে। তোহার হাতটা কাঁধ থেকে নামিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তোর চিৎকারে কুকুরটা ভয় পেয়ে গেছে টিহু।
ও কি করবে তোকে, গাধা। তোহা উত্তর দিল না। তাদের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কুকুরটা চলে গেল। ছোট্ট একটা শ্বাস ফেলে নষ্ট টায়ার আর জিনিসপত্রগুলো পিছে ঢুকিয়ে রেখে ফিরে আসতেই দেখল গাড়ির সামনের জায়গাটায় উঠে পা ঝুলিয়ে বসে আছে তোহা। মায়াবী দৃষ্টিজোড়া, হয়তো অন্ধকার আকাশের তারাগুনায় ব্যস্ত। ঠোঁটে হাসি নেই, মুখে প্রাণবন্ত ভাব নেই। তোহার উদাস মুখশ্রীটা নজরে আসতেই বুকের কোথাও একটা মোচড় দিয়ে উঠল তিহানের। ধীর পায়ে এগিয়ে এসে তোহার নাম ধরে শান্তভাবে বলল, নাম তিহু, রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। তোহা নামল না, বরং আচমকায় তিহানকে দু হাতে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকাতেই চমকে উঠল তিহান। সাথে অবাকও হলো বেশ। তোহার উষ্ণ নিঃশ্বাস পাঞ্জাবির পাতলা কাপড় ভেদ করে বুকে আছড়ে পড়তে আরও একটু থমকে গেল সে। কিছুক্ষণ নিশ্চুপ নির্বাক থেকে নিজেকে সামলে নিয়ে এক হাত তোহার গালে আর আরেক হাত তোহার মাথার পিছে রেখে নরম কোমল কণ্ঠে বলল, কি হয়েছে? ভালো লাগছে না, পানহীন কণ্ঠে জবাব দিল তোহা। তোহার মুখের দিকে চাইল তিহান। বিষণ্ণতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে মুখে। চোখ বন্ধ, গলার স্বর আরও একটু নামিয়ে নিল তিহান। বলল, মন খারাপ? বেশ কিছুক্ষণ চুপ থাকলো তোহা। তারপর তিহানের পিঠের দিকের পাঞ্জাবিটা দুহাতে খামচে ধরে সিক্ত কণ্ঠে বলল, ওই লোকটা আমাকে খারাপভাবে স্পর্শ করেছে। এতক্ষণে বিষয়টা বুঝে আসলো তিহানের। তোহার মন খারাপের কারণটাও স্পষ্ট হয়ে গেল তার কাছে। যদিও তখন দেখা মাত্রই তোহাকে টেনে নিয়েছিল সে, তবুও তোহা তো আর বাচ্চা না যে ভালো খারাপের তফাৎ বুঝবে না। এই যে সে তার বুকে মাথা রেখেছে, নিশ্চয়ই সে জানে তিহান তাকে খারাপভাবে কখনো স্পর্শ করবে না। সেই ভরসা থেকেই তার মধ্যে এখন কোনো ভয় নেই। মুহূর্তেই চোখ মুখ শক্ত করে ফেলল তিহান। গম্ভীর কণ্ঠে বলল, তখন ওই চর মেরে দিলি না কেন? উনি আপুর দেবর। তোহার মুখের কথা ছিনিয়ে নিল তিহান। ধমকের স্বরে বলল, সে যেই হোক তিহু, তোর আত্মসম্মানের থেকে বড় কিছু না। পাল্টা জবাব না দিয়ে ফুপিয়ে উঠল তোহা। ধমকে বলল, এখন কাঁদছিস কেন? তখন তো একটা কথাও বলিসনি। তিহানের ধমকে তোহার কান্না বাড়ল বই, কমল না। এবার একটু শিথিল হলো তিহান। শান্ত শীতল কণ্ঠে তোহার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, যদি কখনো আমাকেও কোনো দিন দিক দিয়ে খারাপ মনে হয়, অথবা আমার স্পর্শে তোমার অস্বস্তি হয় বা মনে হয় আমি তোমাকে খারাপভাবে ধরেছি, তখন আমাকেও চর মারতে কোনো দ্বিধা করবা না। মূলত সে যেই হোক না কেন, এক চরে তাকে বুঝিয়ে দিবা তোমার সম্মানটা ঠিক কত উপরে। নিজের গুরুত্ব বুঝতে শেখো। একটা মেয়ের জন্য তার আত্মসম্মানের উপরে কিছু নেই। বলে হাত দিয়ে তোহার চোখের পানি মুছে দিতেই মুচকি হাসল তোহা। তিহান ছাড়তে চাইলেও সে ছাড়ল না, বরং শক্ত করে জাপটে ধরে পরম শান্তিতে মাথা গুজে রইল। চামচের টুংটাং শব্দ তুলে লেবুর শরবত বানাচ্ছে তোহা। কাচের গ্লাসের সাথে স্টিলের চামচের সংঘর্ষের শব্দটা বেশ ভালো লাগছে তার। রান্নাঘর থেকে একটু পর পর ওই তেলের ঝাঁঝালো শব্দ কানে আসছে। আতিয়া আর আফিয়া মিলে কি সব বানাচ্ছে যেন সেই বিকাল থেকে। নিশারা চলে গিয়েছে আজ সকালে, যদিও আরও একদিন থাকার কথা ছিল, কিন্তু সৌভাগ্যের জরুরি কাজ পড়ে যাওয়ায় আজ যেতে হয়েছে। তারা চলে যাওয়ার পর বিকালেই স্বর্ণারাও চলে গিয়েছে। বাড়ি এখন আবার ফাঁকা ফাঁকা, তবে তাদের সাথে অনন্ত চলে যাওয়ায় বেশ স্বস্তি লাগছে তোহার। শরবত বানিয়ে মাত্র এক চুমুক খেয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতেই ঝড়ের গতিতে কলিং বেল বেজে উঠল। দরজার দিকে একবার বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল তোহা। দরজা খুলতেই ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে দ্রুত বলে উঠল তিহান, মা কোথায় রে? ফ্ল্যাটের চাবিটা দিতে বলতো। গাঢ় বেগুনি রঙের শার্টটা তিহানের পরনে, হাতাগুলো কোনোই অবধি গোটানো, হাতের পশমগুলো ঘেমে চামড়ার সাথে লেপ্টে আছে। শার্টের উপরে 3টে বোতাম খোলা, বিধায় ফর্সা বুকের অধিকাংশটাই দৃশ্যমান। সেদিকে চোখ পড়তেই মাথা নুইয়ে দরজা থেকে সরে নিচু গলায় বলল, ভিতরে আসেন, খালামণি রান্নাঘরে, আমি এনে দিচ্ছি চাবি। তোহার নত চেহারার দিকে তির্যক চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তিহান। অতঃপরের অর্থ উদ্ধার হতেই এক হাতে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে সোফায় যেয়ে বসল সে। দরজা আটকিয়ে ড্রয়িং রুমের ফ্যান ছেড়ে দিল তোহা।
আফিয়ার থেকে চাবি আনার জন্য যেতে নিলেই তিহান জোর গলায় বলে উঠল, এক গ্লাস পানি দে তো তোহা। কথাটা শোনার সাথে সাথে নিজের হাতে ঠান্ডা শরবতের গ্লাসটা তিহানের দিকে এগিয়ে দিল তোহা। বলল, এটা খান, আমি অল্প একটু খেয়েছি, অতটা এটো হয়নি, নয়তো নতুন করে বানিয়ে। এতটুকু বলতেই তার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল তিহান। ঢক ঢক করে প্রায় অর্ধেকটা শেষ করে বলল, চাবিটা নিয়ে আয় জলদি। পাল্টা কিছু বলল না তোহা। আফিয়ার কাছ থেকে চাবি নিয়ে এসে দেখল কানে ফোন ধরে শরবত মুখ দিতে দিতে কারুর সাথে কথা বলছে তিহান। ঠোঁটের কোণে হাসি। তোহা কাছাকাছি যেয়ে দাঁড়াতেই সে না তাকিয়ে শরবতের গিলাসটা টেবিলের উপর নামিয়ে রেখে হাত বাড়িয়ে দিল। তিহানের ফোনের মধ্যে হেসে হেসে কথা বলা তোহার মোটেও পছন্দ না, একদম অসহ্য লাগে। ক্ষিপ্ত মেজাজে ধপ করে তার হাতের উপর চাবিটা রাখতেই চোখ জোড়া সংকুচিত করে আর চোখে তার দিকে তাকালো তিহান। তোহার রাগত চেহারা দেখে বিশেষ কোনো ভাবাবেগ দেখা দিল না তার মধ্যে। নির্বিকার ভঙ্গিতে চাবিটা পকেটে ঢুকিয়ে গ্লাসের বাকিটুকু শরবত খেয়ে নিয়ে পায়ের উপর পা তুলে আয়েসি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসে ফোনের ওপাশের মানুষটার কথার তালে তালে ঠোঁটের হাসিটা আরও গাঢ় হতেই স্থান ত্যাগ করল তোহা। ডাইনিং টেবিলে চিনির কৌটা, লেবু কাটার ছুরি সব এলোমেলো করে রেখেছে। সেসব গোছাতে গোছাতে হঠাৎ পেছন থেকে তার হাতটা টেনে ধরল তিহান। তোহার ছোট্ট হাতের মুঠোয় বড়সড় একটা চকলেটের প্যাকেট ধরিয়ে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, দরজা আটকে দিয়ে যা। তিহান চলে যেতেই দরজা আটকে দিতে হাতে চকলেটটার দিকে তাকিয়ে মুচকি হাসল তোহা। আচ্ছা, এই হুটহাট মন ভালো হয়ে যাওয়া কি ভয়ঙ্কর প্রণয়ের আভাস? হাতে এক বাটি ডালের বড়া আতিয়া গরম গরম ভেজে দিয়েছে তিহানের জন্য। তা নিয়ে বাধ্য মেয়ের মতন পাশের ফ্ল্যাটে ছুটেছে তোহা। কলিং বেল চাপার আগে একবার দরজার লক ঘোরাতেই তা খুলে গেল। ভুরু কুচকালো তোহা। লোকটাকে একটু সাবধানে দরজাটাও লাগিয়ে রাখতে পারে না? নিঃশব্দে ফ্ল্যাটে ঢুকে তিহানের রুমে উকি দিল সে। তিহান রুমে নেই, হয়তো বারান্দায়, হয়তো না। সে বারান্দাতেই হাস্য উজ্জ্বল কণ্ঠে কথাবার্তা বলছে, এখন অবধি শোনা যাচ্ছে। হাতের বড়ার বাটিটা নিয়ে চুপচাপ তিহানের পিছে যেয়ে দাঁড়ালো সে। তার উপস্থিতি টের পেতেই ঘুরে তাকালো তিহান। কিছু বলার আগেই তোহা হাতের বাটিটা সামনে বাড়িয়ে অভিমানী রুদ্ধ কণ্ঠে বলল, আপনার জন্য আমু পাঠিয়েছে। তিহান এগিয়ে যেতেই দেয়ালে পিঠ ঠেকে গেল তোহার। মুহূর্তেই হকচকিয়ে গেল সে। শুকিয়ে গেল গলা। চোখের নিচে অভিমানী ভাবটা সরে গিয়ে এখন লজ্জা আর অস্থিরতার সংমিশ্রণ খেলা করছে। তার মাথার কাছে দেয়ালটাতে এক হাত রেখে বাহু ধরে আটকে দিতেই সে কম্পিত চাপা স্বরে বলল, কি করছেন? কেউ এসে পড়লে? তাকে আর কিছু বলার সুযোগ দিল না তিহান। নিজের কান থেকে ফোনটা সরিয়ে তোহার কানে চেপে ধরল। আওয়াজ করতে যেও থেমে গেল তোহা। ওপাশ থেকে একটা লোকের কণ্ঠ শোনা যাচ্ছে। উচ্ছ্বাসিত স্বরে কারো নাম জিজ্ঞেস করছে লোকটা। কিছু বুঝতে পারছে না। বোকার মতো তাকালো তোহা। অল্প শব্দ তুলে হেসে ফেলল তিহান। তোহার কান থেকে ফোনটা সরিয়ে নিজের কানে নিয়ে বলল, হ্যাঁ নীরব, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। ততক্ষণে একটু নাম ভেবে দেখি, ভালো কিছু পেলেই জানাচ্ছি। ওপাশের কথাটা তোহার কানে এলো না। তবে 1 সেকেন্ড পরে তিহান আচ্ছা বলে ফোনটা রেখে দিল। ফোনটা পকেটে রেখে তোহার চোখে চোখ রাখল তিহান। তোহা নিজেই তাকাতে নিলে এক হাতে তর্জনী দিয়ে তার থুতনি উপরে তুলে শীতল গলায় বলল, চোখ নামাবা না, তাকাও আমার দিকে। লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল তোহা। তবে তিহানের কথা অমান্য করেনি সে। পলকহীন পাপড়িতে তিহানের অতি আকৃষ্ট ধূসর চোখ জোড়ায় নিবন্ধ হয়ে থেমে আছে তার দৃষ্টি। তার অনেকটা কাছে থাকা সত্ত্বেও শোভনীয় দূরত্ব বজায় রেখেছে তিহান। নিজ থেকে বাড়াবাড়ি রকমের কাছাকাছি কখনোই আসে না সে। তিহান সাবলীল শান্ত কণ্ঠে বলল, আমার এক কলিগের আজকে বাচ্চা হয়েছে। ছেলেটা আমার থেকে বয়সে ছোট, বড় ভাই হিসেবে খুব মান্য করে আমাকে। তাই যখন খুশির সংবাদটা সর্বপ্রথম আমাকেই জানিয়েছে। কারো প্রথম বাবা হওয়ার সংবাদটা শুনে খুশি হওয়াটাই তো খুব স্বাভাবিক, তাই নয় কি? আর এখন ফোন করেছে মেয়ের নাম কি রাখবে তা নিয়ে। ওর প্রথম মেয়ের নাম নাকি আমাকেই রাখতে হবে। শুনলেই তো কতটা অস্থির
ধৈর্যহীন শোনা যাচ্ছিল ওর কণ্ঠ। এতটুকু বলেই থামল তিহান। একটু সময় নিয়ে আবার বলল, তোমার অভিমান করার কারণটা যুক্তিযুক্ত নয়, এবার বুঝতে পেরেছ? হুঁ মিহি স্বরে উত্তর দিল তোহা। মুখটা একটুখানি এগিয়ে আনলো তিহান। প্রচণ্ড লজ্জায় তিহানের বাহু আঁকড়ে ধরে কাচুমাচু হয়ে দাঁড়ালো তোহা। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে। আচ্ছন্ন কণ্ঠে বলল সে, তুমি আমার প্রণয় রাজ্যের সেই বিধ্বংস প্রণয়িনী, যে কিনা মুহূর্তেই তার মায়া ভরা চাহনি দিয়ে আমার বুকে আটকে রাখা শান্ত শীতল প্রণয়টুকুকে ধ্বংস করে তোলো। আমি তবুও নিজেকে প্রতিনিয়ত সংযত করছি প্রণয়িনী, শুধু তোমার জন্য। আর তুমি কিনা সেই সংযমটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রণয়লীলায় নেমেছ। পায়ের কাছে একটা ছোট্ট লোমশ তুলতুলে কালো সাদা বিড়াল ছানা। চোখে না পড়ায় ভুলবশত তার লেজে পা মারতেই সজোরে ম্যাও বলে চেঁচিয়ে ওঠে। বিড়াল ছানাটা তার চেঁচানোর পর মুহূর্তেই তোহা উত্তেজিত কণ্ঠে চিৎকার করে। তিহানের বাহু টেনে ধরে তাকে বেসামালভাবে টান দিতেই উল্টাপাল্টা কদমে অগোছালো হয়ে যায় তিহান। কোনো রকমে নিজেকে সামলে তোহার মাথায় হালকা চাটি মেরে বলে, মাথায় সমস্যা আছে নাকি তোর? এভাবে কেউ টান দেয়? পড়ে গেলে আমাকে টেনে তোলার শরীরটাও তো তোর নেই, যত্ত সব। আপনি ওর লেজে পাড়া দিলেন কেন? আপনার এত বড় আর শক্ত পায়ের পাড়া খেলে তো বাচ্চাটা মরেই যাবে। তোহার কথাগুলো বেমালুম তোয়াক্কা না করে বিড়াল ছানাটাকে সযত্নে কোলে তুলে নিল তিহান। বার কয়েক জোরে জোরে মিয়াও মিয়াও করে হঠাৎ শান্ত হয়ে গেল ছানাটা। নরম দেহটা গুটিয়ে নিল তিহানের বুকের সাথে লিপ্টে রইল। প্রাণীদের একটু ভালোবাসা দিলে মানুষকে আপন মনে করে তারা। তবুও কেন যে মানুষ এদের সাথে নির্মম অত্যাচার করে বুঝে আসে না। এতটুকু ছানাকে দেখেও কারো মায়া হয়নি যে একটু রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখবে। এই রোডের সাইডে যখন তখন গাড়ি এসে চাপা দিয়ে যাবে বাচ্চাটাকে। আস্তে করে হাতের তর্জনী দিয়ে বাচ্চাটার মাথায় আদর করে দিল তিহান। পকেট থেকে রুমাল বের করে তোহার হাতে দিয়ে বলল, লেজটা মুছে দে তো, ময়লা লেগে গেছে। আপনার জুতার ময়লা এগুলো, আলতো করে লেজটা মুছতে মুছতে খোঁচা মেরে বলল তোহা। তিহান শান্তভাবে উত্তর দিল, আরে বাবা, আমি কি ইচ্ছা করে পাড়া দিয়েছি নাকি ভুলে লেগে গেছে? কি করবেন ওকে, এখানেই রেখে যাবেন? তোহার কৃষ্ণবিদ্ধ কণ্ঠের মাঝেও কোনো একটা আবদারের আভাস পেল তিহান। হাঁপ ছাড়ল সে। তারা দাঁড়িয়ে আছে বাড়ির গেটের বাইরে। এই ছুটির দিনেও তোহার কলেজে যেতে হচ্ছে। কলেজের বেতন ডেট পার হয়ে গেছে, অথচ তার বেখেয়ালিতে তা ভুলে বসে আছে। পরীক্ষায় ঝামেলা হতে পারে বেতন পরিশোধ না করলে, আবার পরীক্ষায় অ্যাটেন্ড করতে দেয় না কর্তৃপক্ষ। ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে কই যেন গিয়েছে, বিধায় এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। বলেছে 10-20 মিনিটেই ফিরে আসবে। উনি ফিরে আসলেই তারা যাবে। তারা নেই কোনো। এখন বাজে বেলা 11টা। অফিস রুম খোলা থাকবে বিকাল 4টা পর্যন্ত। কিছুক্ষণ ভাবল তিহান, ছানাটাকে কি করা যায়। এতটুকুন বাচ্চা তো আর খাওয়ার খুঁজে খেতে পারবে না। উপায় অন্তর না পেয়ে তোহাকে নিয়ে আবারও গেটের ভিতরে পা বাড়ালো তিহান। বলল, এখানটাই রেখে যাই, পরে কোনো একটা ব্যবস্থা করে দিবনে। বলে বাচ্চাটাকে ভিতরের গেটের এক কোণায় রাখল তিহান। পাশে বসা দারোয়ান চাচার হাতে 100 টাকার একটা নোট গুজে দিয়ে বলল, আমি না আসা পর্যন্ত একটু খেয়াল রেখেন চাচা, কেউ যেন কিছু না করে। পান খাওয়া লাল লাল দাঁতগুলো বের করে হাসলো দারোয়ান চাচা। বলল, আচ্ছা তুমি চিন্তা কইরো না, আমি দেইখা রাখমুনে, নিশ্চিন্তে যাও। ভদ্রতার হাসি হাসল তিহান। বাইরে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। গাড়ি চলে এসেছে। তোহার হাত থেকে রুমালটা নিয়ে হালকা ঝেড়ে তারপর পকেটে ঢুকালো তিহান। অতঃপর তোহাকে নিয়ে বেরিয়ে এলো। পরিবেশটা আজকে কেমন যেন একগুঁয়ে। আকাশ কেমন গুমোট হয়ে আছে। মেঘ নেই, তবে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। আটকে থাকা ঘন কালো মেঘগুলো যেন স্বচ্ছ নীল আকাশ ছুটে বেরিয়ে আসতে চাচ্ছে। নানা ঝামেলা পুড়িয়ে অবশেষে অফিসের হেডের সাথে কথা বলে বেতনটা দিতে পেরেছে তিহান। সে একাই আসতো, কিন্তু এক জায়গায় তোহার সাইন লাগবে, তার জন্য ওকে সাথে নিয়ে আসতে হয়েছে। কলেজ গেট পেরোতেই চটপটি ফুচকার গন্ধে মনটা ভালো হয়ে গেলেও পর মুহূর্তে তোহা ভাবল তিহান কোশ্চিন কালেও তাকে এসব কিনে দিবে না। স্ট্রিট ফুডগুলোর প্রতি তার প্রচণ্ড অনীহা। নিজেও খায় না, তোহাকেও খেতে দেয় না।
একটু আগেই তাকে এত গুরুত্বপূর্ণ বিষয়টা বেমালুম ভুলে বসে থাকার জন্য তুমুল ঝেড়েছে তিহান। সুতরাং এখন আর তিহানের কাছে এসব খাওয়ার কথা বলার সাহস হলো না তার। ফলস্বরূপ গোমরা মুখে চুপচাপ তিহানের হাত আঁকড়ে ধরে এগিয়ে চলল সে। গাড়িতে বসিয়ে দেওয়ার সময় তার ভার হয়ে থাকা মুখটি চোখ এড়ালো না তিহানের। দরজা আটকে গিয়ে জানালায় হালকা ঝুঁকে সে বলল, বাবার কিছু ওষুধ কিনতে হবে, তুই একটু বস, আমি আসছি। মাথা কাত করে সম্মতি জানাতেই তার চোখের আড়াল হয়ে গেল তিহান। গায়ের গাঢ় সবুজ ওড়নাটা ভালো মতো মাথায় এঁটে নিয়ে আটসাট হয়ে বসল তোহা। কিশোরী মন, অভিমানের বিন্দু বিন্দু কণা জমেছে। তিহান তাকে এভাবে না বকলেও পারত। মানুষই তো ভুলে যেতেই পারে, তাই বলে বকতে হবে? চলবে ইনশাআল্লাহ।